বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময়। দেখো, আজকে আমি এখানে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। এক ক্লাসে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস এর মাধ্যমে ক্লাসটি সমাপ্তি করা হবে। তাহলে চলো দেরি না করি, এই বাস্তব সংখ্যাকে আমরা দুভাবে ভাগ করতে পারি। দেখো, এক হলো তোমার মূলত। একটি ছকের মাধ্যমে বাস্তব সংখ্যার সকল নাইগুলি আজকে আলোচনা করবো। এক হলো মূলত সংখ্যা, দুই দেখো অমূলত। এখানে মূলত আর প্রথমে আমরা অমূলত বাস্তব সংখ্যাকে দুটি শ্রেণীতে ভাগ করে নিলাম। এই একটি ছকের মাধ্যমে বাস্তব সংখ্যার পুরো ক্লাসটা আজকে আমি শেষ করবো। তাহলে তুমি দেখো যে এই ছকটা ভালো করে মনে রাখলেই তোমার বাস্তব সংখ্যার সমস্ত নারীগুলি তুমি আজকে জেনে যাবে। তাহলে দেখো, মূলতকে আবার আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। এক হলো যে একে ভাগ করো মূলতকে দুই ভাগে, পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ। এক হলো এই ভগ্নাংশ, দেখো পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে বর্ণ করা হয়েছে। দেখো, ধনাত্মক, ঋণাত্মক পূর্ণ সংখ্যা ভাগ। দেখো, ধনাত্মক সংখ্যা এখানে হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং হচ্ছে তোমার জিরো। এই তিন ভাগে পূর্ণ সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে পেরেছি। এবং ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায় প্রধানত। দেখো, একটা হলো সাধারণ ভগ্নাংশ, সাধারণ, আর হলো দশমিক, দশমিক ও সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ এবং হচ্ছে তোমার দশমিক ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশকে আবার দেখো ভাগ করা যায়। সাধারণ ভগ্নাংশকে ভাগ করা যায়, এক হলো তোমার প্রকৃত, দুই হলো অপ্রকৃত। অপ্রকৃত, তুমি প্রকৃত যেমন হচ্ছে উদাহরণ, যেমন 3/4। অপ্রকৃত হচ্ছে 5/2।
প্রকৃত থেকে আবার মিশ্র ভগ্নাংশ লেখা যায়, আবার তুমি মিশ্র ভগ্নাংশ লেখা যায়। সাধারণ এই দশমিককে আবার আমরা ভাগ করতে পারি দুই ভাগে, সসীম একটা সসীম আর হলো অসীম আবৃত ও অসীম আবৃত। এই দেখো যে দশমিককে অসীম, সসীম, অসীম আবৃত দশমিকে ভাগ করা যায়। অমূলক সংখ্যাকে আমরা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশে ভাগ করতে পারি। এই অমূলক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখো অসীম অনাবৃত, অসীম অনাবৃত্ত, অসীম অনাবৃত্ত দশমিক কে ভাগ করা যায়। দশমিক ভাগ করা যায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু। আর সসীম বলতে আমরা বুঝি দশমিক ভগ্নাংশকে। এখানে এক্সাম্পল দেখো, যেমন সসীম 1.25, এটা হলো সসীম। আমি পরে তোমাদের আবার দেখাচ্ছি যে সসীম। আর অসীম হলো অসীম আবৃত্ত 0.33 যায়, তাহলে সেটি আমরা সমান অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। আবার পূর্ণ সংখ্যাকে আমরা ধনাত্মক ঋণাত্মক সংখ্যায় বিভক্ত করেছি। আবার তুমি দেখো যে ধনাত্মক সংখ্যাকে দুই ভাগে বণ্টন করা যায় বা ভাগ করা যায়, সেটি হলো মৌলিক। একটা হচ্ছে তোমার মৌলিক, জৈবিক, জিরো, 1, এক। এখানে আমি তোমাদের এই বাস্তব সংখ্যা মূলক সংখ্যাকে সংক্ষেপে মনে রাখার জন্য যে বাস্তব সংখ্যার যে একটি স্রোত বা সারণী আমি এঁকেছি, সেটি কিন্তু তোমরা মুখস্থ রাখবে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে আজকে যে বাস্তব সংখ্যা হচ্ছে সেটা তুমি দেখো যে এখানে বাস্তব সংখ্যা ক্লাসিফিকেশন এইগুলো তোমার বাস্তব সংখ্যা।
দেখো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশনস অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যাকে আমরা একটি ছকের মাধ্যমে এক ক্লাসে যে তুমি এই বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা পেয়ে যাবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি। দেখো এখানে হচ্ছে যে বাস্তব সংখ্যা, এটা হলো তোমার ভগ্নাংশ। দেখো এখানে ভগ্নাংশ আর হলো তোমার এই যে দেখতে পাচ্ছ তোমার আরেকটা ছক। দেখো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনস অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। এই বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমি আজকে বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের সকল বিষয়ে মোটামুটি ধারণা তুলে ধরছি। দেখো বাস্তব সংখ্যাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় সকল, তাহলে আমি বিষয়টা তোমাদের বলছি, তোমরা খাতায় উঠিয়ে নিবে। আমি সকল বিষয় কিন্তু এখানে লিখে দিচ্ছি না। বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ অর্থাৎ পি বাই কিউ আকৃতির সংখ্যা এবং হচ্ছে যে অমূলদ সংখ্যা কে বাস্তব সংখ্যা বলা হয়। সেটি কিন্তু হচ্ছে এখানে যে সকল মূলদ সংখ্যা এবং হচ্ছে তোমার সকল অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত হয়, তাকে বলা হয় বাস্তব সংখ্যা। সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। নিচে সেই সংখ্যাগুলোর বাস্তব সংখ্যা হচ্ছে এই। তাহলে বাস্তব সংখ্যার সংজ্ঞা বা ডেফিনিশন তোমরা মনে রাখতে পারো যে এখানে সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত হয়। আশা করি তোমরা সেটি বুঝতেই পেরেছ যে আমরা আজকে একটি ছকের মাধ্যমে আমরা আজকে তোমাদেরকে এই বাস্তব সংখ্যার ধারণাটা আমরা বোঝাতে চেষ্টা করেছি। তাহলে তুমি মনোযোগ সহকারে দেখো যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে বাস্তব সংখ্যাকে আমরা প্রথমে দুটি শ্রেণীতে বিভক্ত করেছি। তোমরা খাতায় তুলে নিবে যে বাস্তব সংখ্যা কাকে বলে। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। এখানে বাস্তব সংখ্যাকে আমরা দুটি শ্রেণীতে বিভক্ত করেছি। একটা হলো তোমার মূলদ সংখ্যা, অপরটি হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। এখানে মূলদকে আবার দুই ভাগে বিভক্ত করেছি। দেখো পূর্ণ সংখ্যা এবং হচ্ছে তোমার ভগ্নাংশ। এখানে পূর্ণ সংখ্যাকে আবার আমরা তিন শ্রেণীতে বিভক্ত করেছি। দেখো এখানে পূর্ণ সংখ্যার শ্রেণীভাগ দেখো ধনাত্মক সংখ্যা এবং হচ্ছে 0 ও ঋণাত্মক সংখ্যায় বিভক্ত করেছি পূর্ণ সংখ্যাকে। এই ধনাত্মক সংখ্যাকে আবার আমরা বিভক্ত করেছি মৌলিক সংখ্যা এবং হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা যেমন হচ্ছে তোমার 2, 3, 5 ইত্যাদি হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। আবার যৌগিক সংখ্যা হলো তোমার 4, 6, 9 ইত্যাদি হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা বলতে আবার বোঝা -1, -2 ইত্যাদিকে ঋণাত্মক সংখ্যা বোঝানো হয়। আবার দশমিক, ভগ্নাংশ। এখন দেখো ভগ্নাংশকে আবার আমরা দুটি শ্রেণীতে বিভক্ত করেছি। সেটি হচ্ছে কিন্তু এখানে সাধারণ ভগ্নাংশকে আর হচ্ছে তোমার দশমিক
ভগ্নাংশ। আবার সাধারণ ভগ্নাংশকে আমরা দুটি শ্রেণীতে বিভক্ত করেছি, সেটি হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ যেমন, আর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা পেয়েছি মিশ্র ভগ্নাংশ, সেটি কিন্তু এটিকে 2/5, এটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, সেটা হচ্ছে তোমার যে ভগ্নাংশে লব বড় হর ছোট। আমরা উপরেরটিকে সাধারণত লব বলি, নিচেরটি হচ্ছে তোমার হর, এটি হচ্ছে লব। তাহলে লব বড় হর যদি ছোট হয় তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। আর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এখানে হচ্ছে যে লব ছোট হর বড়, তাহলে আমরা এই ধরনের ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি বা বলা হয়। এখন দশমিক আবার ভগ্নাংশ আছে, এখানে দশমিককে ভগ্নাংশকে আবার দুই ভাগে বিভক্ত করেছি, সসীম দশমিক আর হচ্ছে তোমার অসীম দশমিক। সসীম হচ্ছে যে ভগ্নাংশকে, অর্থাৎ সসীম হচ্ছে যে দশমিক বিন্দুর পরে যদি নির্ধারিত কোনো নির্দিষ্ট করা সংখ্যা থাকে, যেমন 1, 2, 5 ইত্যাদি, বা এখানে আছে 1.25, তাহলে দশমিক বিন্দুর উপরে একটি নির্দিষ্ট যদি অঙ্ক সংখ্যা থাকে তাহলে সেই ধরনের ভগ্নাংশকে বলা হবে সসীম দশমিক ভগ্নাংশ। আর এখানে হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। যদি আমরা আবৃত্ত, অসীম আবৃত্ত, এটিকে আমরা লিখতে পারি যে অসীম আবৃত্ত যদি হয় যে একটি সংখ্যা পুনরায় আসছে এই ধরনের সংখ্যা, বা 3-এর উপর যদি এরকম ধরনের কোনো অর্থাৎ চিহ্ন থাকে তাহলে এটাকে আমরা আবৃত্ত দশমিক বলি। এখানে যখন দেখা যাচ্ছে 3.33333 কোন পর্যন্ত যাবে একই সংখ্যা বারবার আসছে, এই ধরনের সংখ্যাকে আমরা অসীম আবৃত্ত দশমিক বলা হয়। আশা করি তোমরা আজকে এই ছকের মাধ্যমে বাস্তব সংখ্যা সম্পর্কিত যে বিষয়টি সেটা মোটামুটি তোমাদের ধারণা হয়েছে। আবার ধনাত্মক সংখ্যাকে আমরা দুটি ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে তোমার মৌলিক আর একটা হচ্ছে তোমার যৌগিক। তাহলে আজকে দেখো মৌলিক সংখ্যা কাকে বলা হয়। মৌলিক হলো যে সংখ্যা দুটি সাধারণ দুটি ভিন্ন উৎপাদক থাকবে তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2 এর ভিন্ন উৎপাদক হচ্ছে 1, 2 এর যদি আমরা দুটি ভিন্ন উৎপাদকে প্রকাশ করি সেটা হচ্ছে তোমার 1 গুণন 3 এর যদি আমরা প্রকাশ করি সেটা হচ্ছে তোমার 1 গুণন 3। তাহলে আমরা বলতে পারছি যে এখানে যে মৌলিক সংখ্যা কাকে বলে, এই মৌলিক সংখ্যা সম্পর্কিত তোমাদের এখানে আমি ধারণা দিচ্ছি যে সংখ্যা দুটি ভিন্ন উৎপাদক থাকবে সেটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, আর যে সংখ্যা একাধিক উৎপাদক থাকবে সেটা হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। যেমন তুমি দেখো এখানে হচ্ছে মৌলিক সংখ্যা, যেমন উদাহরণের মাধ্যমে আমি তোমাদের এখানে বোঝাতে চেষ্টা করেছি। এইটি দেখো আবার, যেমন হচ্ছে যৌগিক সংখ্যা কিভাবে হয়। 4 সমান সমান হচ্ছে একাধিক উৎপাদক, 1 গুণন 2 গুণন, তাহলে দেখো না একই থাকে দুটি উৎপাদক আছে। আমি বলছি সংজ্ঞায় যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার দুইটি ভিন্ন উৎপাদক থাকবে, শুধুমাত্র এরাই হলো মৌলিক সংখ্যা। এখানে কিন্তু চাইলে 1 গুণন 2 গুণন 2 দুটি ভিন্ন উৎপাদক নেই, এখানে হচ্ছে যে একাধিক উৎপাদক আবার দুটি ভিন্ন উৎপাদক একাধিক উৎপাদক আছে, তাই এটি হচ্ছে যৌগিক সংখ্যা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি কিন্তু ব্যাপারটি বুঝতেই পেরেছ। আমরা তাহলে বাস্তব সংখ্যা সম্পর্কিত এক ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে সকল বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই বাস্তব সংখ্যা কিন্তু আমাদের পরীক্ষায় যে কোনো কাজে বা আসতে পারে, এবং পরীক্ষা বাস্তব সংখ্যার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মূলত এবং চলমূলত সংখ্যা। এই অর্ধবার্ষিক পরীক্ষা এই বাস্তব সংখ্যা থেকে তোমাদের নবম দশম শ্রেণীর সিলেবাস যেহেতু আছে, বাস্তব সংখ্যা থেকে একটি প্রশ্ন আসবে বলে আমার মনে হয়, বা আসবেই ইনশাআল্লাহ। তোমরা এটি কিন্তু আয়ত্ত করে নেবে। এই বাস্তব সংখ্যা শ্রেণী বিন্যাস হচ্ছে ক্লাসিফিকেশনস অফ রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যাকে আমরা মোটামুটি 2 ভাগে ভাগ করেছি, অতি সহজে বোঝার জন্য একটি ছকের মাধ্যমে সেটা প্রকাশ করেছি। দেখো
বাস্তব সংখ্যাকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছি, প্রথমত মূলদ এবং হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যা কাকে বলা হয়ে থাকে? মূলদ হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে, এই যে পি, দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এখানে পি কিউ ইকুয়াল টু নট 0 অথবা 1 হবে না, এখানে কিউ ইকুয়াল টু নট 0 এবং 1 হতে পারে না। এইখানে এই পি বাই কিউ বা এই ভগ্নাংশ আকৃতির সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা, এবং পি বাই অমূলদ সংখ্যা হচ্ছে যে পি বাই কিউ আকারে যে সকল সংখ্যাকে বিভক্ত করা যায় না তাকে বা প্রকাশ করা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে আবার দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, পূর্ণ সংখ্যা এবং হচ্ছে কি ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আবার বিভক্ত করা হয়েছে নিম্নলিখিতভাবে: ধনাত্মক, শূন্য এবং হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যাকে আবার বিভক্ত করা হচ্ছে ধনাত্মক সংখ্যা, যেমন হচ্ছে মৌলিক এবং যৌগিক। এখানে মৌলিক এবং যৌগিকের উদাহরণ আমি এখানে দিয়েছি। আবার ভগ্নাংশকে দুই ভাগে বিভক্ত করেছি, সাধারণ ভগ্নাংশ এবং হচ্ছে তোমার দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আবার দুই ভাগে বিভক্ত করেছি, প্রকৃত এবং হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ, এখানে প্রকৃত ভগ্নাংশ সম্পর্কেও আমি তোমাদের বলেছি, তোমরা সেটি খাতায় তুলে নেবে ইনশাআল্লাহ। এবারে দেখো তুমি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশের লব ছোট হর বড়, লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে সমস্ত আকারে প্রকাশ করে একে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আবার দশমিক ভগ্নাংশকে দুটি শ্রেণীতে বিভক্ত করতে পেরেছি। দেখো সসীম আর হলো অসীম। যদি দশমিক বিন্দুর পরে নির্ধারিত কোনো অঙ্ক থাকে তাহলে বলা হবে অর্থাৎ সসীম দশমিক ভগ্নাংশ, আর দশমিকের পরে কোনো নির্দিষ্ট অঙ্ক সংখ্যা না থাকলে তাহলে সেটাকে বলা হবে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবার মূলদ সংখ্যাকে আমরা প্রকাশ করেছি, সেটি হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতেই পেরেছ, এবং আজকে এই ক্লাসের মধ্যে বাস্তব সংখ্যা সম্পর্কে যে ধারণা সেটা কিন্তু তোমরা পুরোপুরি পেয়ে যাবে। এখান থেকে তুমি এই শখের মধ্যে বাস্তব সংখ্যাটা তোমার মনে রাখার জন্য এই শখটি প্রদর্শন করা হয়েছে। তুমি এই শখটি ভালো করে আয়ত্ত করে নেবে এবং বাস্তব সংখ্যার জগৎ সম্পর্কে মোটামুটি তোমার ধারণা হয়ে যাবে, এবং পূর্ণপণিক বা দশমিক যে ভগ্নাংশ আছে সেটি সম্পর্কেও তুমি ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই পরবর্তীতে আমরা শখের মাধ্যমে তোমাদের বাস্তব সংখ্যা সম্পর্কিত ধারণা দিচ্ছি। এবার তোমরা যে বিষয়টি আছে আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগ ইত্যাদি তোমরা আবার এইখান থেকে ধারণা দিব তোমাদের আশা করি। তাহলে চলো আমরা এবার অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। এবার দেখো আমরা যে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস শিখেছি, এবার দেখো বাস্তব সংখ্যা কাকে বলে সেটিও শিখেছি। যেমন সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত হয় তাকে বলা হয় বাস্তব সংখ্যা। আমরা এখানে এইবার দেখো যে বাস্তব সংখ্যার মধ্যে মূলদ এবং অমূলদ সংখ্যা বিষয়টা আসছে এখানে। যেমন মনে করো বাস্তব সংখ্যার প্রথম ধাপ হচ্ছে যে মূলদ। এই মূলদ সংখ্যা হলো যে এখানে মূলদ সংখ্যা হচ্ছে যে সকল, দেখো যে সকল সংখ্যাকে পি ভাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা, অর্থাৎ যাকে ভগ্নাংশ আকারে মূলদ সংখ্যা। আর বাস্তব সংখ্যা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। দেখো এখানে বাস্তব সংখ্যা হলো
যে সকল মূলত সকল মূলত ও অমূলত সকল মূলত ও অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। আশা করি যেমন হচ্ছে উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 4/3, মনে করো 3, 5/2/5 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 মূলত বা 3.3 ইত্যাদি সংখ্যাকে বলা হয়। ইত্যাদি সংখ্যাকে বাস্তব সংখ্যা, সকল মূলত অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন হচ্ছে 3, 4/3, 2/5 প্লাস মাইনাস 1, এরপরে হচ্ছে প্লাস মাইনাস 2 বা 3.4। আর এখানে মূলত সংখ্যা হচ্ছে যেমন মূলত সংখ্যার এক্সাম্পল হচ্ছে যেমন মনে করো 5/4 মূলত 9/5, এটিও হচ্ছে মূলত সংখ্যার উদাহরণ। এরপরে হলো তোমার অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা হলো তোমরা একটু সাধারণত সংজ্ঞা যদি আসে পরীক্ষায়, যে সকল দেখো যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলা হয়। দেখো যেমন অমূলত সংখ্যা বলা হয় যেমন 1.73 এই সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই এটি হচ্ছে অমূলত সংখ্যা। এবার দেখো তাহলে অমূলত সংখ্যা আর হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যা, শূন্য থেকে বড় ধনাত্মক সংখ্যা কাকে বলে? তাহলে ধনাত্মক সংখ্যা হলো ধনাত্মক সংখ্যা। এখানে হচ্ছে তোমার মূলত এগুলো বাস্তব সংখ্যা। ধনাত্মক সংখ্যা যে তারপরে হচ্ছে দেখো শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। ধনাত্মক সংখ্যা বলা হয় শূন্য থেকে বড়। তাহলে শূন্য থেকে বড় হচ্ছে মনে করো 2 ইত্যাদি 2। এরপরে হচ্ছে তোমার 1/2, এটিও শূন্য থেকে বড়। 3/2 তোমার হচ্ছে 0.2,
এটিও কিন্তু শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। √2 এটি বাস্তব সংখ্যা, সেটি হচ্ছে তোমার 0.415 ইত্যাদি ধনাত্মক সংখ্যা ইত্যাদি। এটি হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যা। উদাহরণ, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন হচ্ছে এই উদাহরণের মাধ্যমে তুমি বাস্তব সংখ্যা সম্পর্কিত ধারণা স্পষ্ট করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা সেটি কিন্তু এখানে মুছে নিলাম। দেখো এখানে এটি তুমি মুছে নাও। এরপরে দেখো ঋণাত্মক সংখ্যা কাকে বলে? ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এখানে হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে, দেখো এখানে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। তাহলে দেখো শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন শূন্য থেকে ছোট উদাহরণের মাধ্যমে তুমি দেখো -2 -1/2 -3/2 -0.415 ইত্যাদি শূন্য থেকে ছোট, এবং হচ্ছে -0.26 ইত্যাদি হলো তোমার শূন্য থেকে। যেমন কোনো মাইনাস সংখ্যা তোমার শূন্য থেকে যদি ছোট হয়, কারণ সবচাইতে ছোট ধনাত্মক সংখ্যা হলো তোমার 0, তাহলে মাইনাস হচ্ছে 0 চাইতেও ছোট। যেমন তুমি ফ্রিজও যদি তুমি কোনো জিনিস রাখো, অর্থাৎ বরফ বা আইস হয়ে যায় কেন? অর্থাৎ পানির তাপমাত্রা যখন ফ্রিজের প্রসেসরের মাধ্যমে, অর্থাৎ প্রেসারের মাধ্যমে যখন তার পানির তাপমাত্রা 0 ডিগ্রিতে নিয়ে আসা হয়, তখন কিন্তু পানি বরফে, অর্থাৎ মাইনাসে যখন আসে, শূন্যের চেয়েও কম তাপমাত্রা, তখন সেটা কিন্তু বরফে পরিণত হয়। আর আমাদের এই গণিতের ভাষায় হচ্ছে যে কোন সংখ্যা যদি 0 চাইতে ছোট হয়, সেটা হবে কিন্তু মাইনাস। যদি যতই বড় সংখ্যার সাথে মাইনাস হবে, তার মান হবে তত কম। কাজেই এখানে -2 -3/2 -0.415 এটা হচ্ছে শূন্য থেকে ছোট, তাই এরা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এরপরে হচ্ছে তোমার অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্য অঋণাত্মক সংখ্যা হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। বলা হচ্ছে যে শূন্য সহ
সকল ধনাত্মক সকল ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন 0, এরপরে হলো 1/3, 0.16 ইত্যাদি। এরপরে হচ্ছে 1.3 পূর্ণগুণিত ইত্যাদি সংখ্যা হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যা ইত্যাদি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে ষোড়শের সকল ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন উদাহরণ 1/3, 0.14 ইত্যাদি হচ্ছে তোমার ঋণাত্মক সংখ্যা। আশা করি তোমরা এটি ব্যাপারটি বুঝতে পেরেছ এবং আজকে আমি সকল বিষয়ে তোমাদেরকে বাস্তব সংখ্যার যে বিভিন্ন অর্থাৎ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক এরপরে হচ্ছে তোমার মূলদ অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করেছি। এবার দেখো ভগ্নাংশ হচ্ছে যে অপ্রকৃত মৌলিক, এরপরে রয়ে গেছে তোমার এই দশমিক ভগ্নাংশ কাকে বলা হয়। যদি কোনো ভগ্নাংশ দশমিক বিন্দুতে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ যদি দশমিক দ্বারা প্রকাশিত হয় তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের, সাধারণ ভগ্নাংশ আর হচ্ছে তোমার সাধারণ ভগ্নাংশ। এখন হচ্ছে যে ভগ্নাংশ কারে কয়, ভাঙ্গা অংশকে ভগ্নাংশ বলা হয়। এখানে হচ্ছে ভগ্নাংশ। দেখো ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ আসলে হচ্ছে এটা হলো ভাঙ্গা অংশ, সেটা কিন্তু পূর্ণ কোনো অংশ না। ভগ্নাংশ বলতে আমরা বুঝি ভাঙ্গা অংশকে ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ বলতে ভগ্নাংশ বলতে বোঝায় যে ভাঙ্গা অংশ। তাহলে আমরা যখন বুঝবো যে ভগ্নাংশ বলতে বোঝায় সেটা হচ্ছে ভাঙ্গা অংশ, অর্থাৎ কোনো জিনিসের কত অংশ সেটাকে আমরা ভগ্নাংশ হিসাবে অভিহিত করে থাকি। তাহলে দেখো ভগ্নাংশ যে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ভাঙ্গা অংশ, যে সাধারণ ভগ্নাংশ। সাধারণ দেখো ভগ্নাংশ সেটা কিন্তু এরকম। সাধারণ ভগ্নাংশ হচ্ছে যেমন p/q বা 4/3, 5/2 ইত্যাদি সংখ্যাকে তোমার সাধারণ ভগ্নাংশ বলা হয়। সাধারণ ভগ্নাংশ বলা হয়। তারপরে হচ্ছে তোমার 2 হচ্ছে দশমিক ভগ্নাংশ। আবার এই সাধারণ ভগ্নাংশ দুই প্রকার। সাধারণ ভগ্নাংশ এটিকে দুই ভাগে ভাগ করা যায়। একে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে তোমার সাধারণ দুই ভাগে ভাগ করা যায়। এক হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ সেটা দেখো না, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে
ভগ্নাংশের লব ছোট, লব ছোট, লব ছোট ও এখানে হলো তোমার লব, লব ছোট ও হর, হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। দেখো যেমন হলো উদাহরণ, প্রকৃত ভগ্নাংশ যেমন 8/3, 5/2 ইত্যাদি। এটি হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো যে আমরা প্রকৃত ভগ্নাংশের লব সংজ্ঞা দিয়েছি, যে ভগ্নাংশের লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়, যেমন হচ্ছে এত ইত্যাদি। আবার আমরা এটি প্রকৃত, অপ্রকৃত, আবার হচ্ছে অপকৃত ভগ্নাংশ। দেখো যে এখানে ভগ্নাংশ সম্পর্কিত ধারণা। দেখো অপকৃত, খ হচ্ছে তোমার অপকৃত ভগ্নাংশ। তাহলে দেখো অপকৃত ভগ্নাংশ সেটা হচ্ছে তোমার, দেখো অপকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশের, আমি আগেই বলেছি যে ভগ্নাংশ মানে হচ্ছে তোমার ভগ্নাংশ, যে ভগ্নাংশের তুমি দেখো ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট, হর ছোট তাকে বলা হয় অপকৃত, অপকৃত ভগ্নাংশ। তাহলে আমরা যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট তাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ যেমন তুমি দেখতে পাও উদাহরণের মাধ্যমে, যেমন 8/9, 10/15 ইত্যাদি। তাহলে এখানে লব হচ্ছে বড়, হর ছোট ইত্যাদি উদাহরণ। এখন দেখো যে আমরা আজকে প্রকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, এখন হচ্ছে দশমিক ভগ্নাংশের মধ্যে আবার আছে, সেটি আমরা একটু ব্যাখ্যা করি। দেখো আশা করি তোমরা প্রকৃত এবং অপকৃত ভগ্নাংশ সম্পর্কিত ধারণা পেয়েছ, তোমরা এগুলি বিষয়গুলি মনে রাখবে ইনশাআল্লাহ। তাহলে আমি যাই দশমিক ভগ্নাংশ একটু নিয়ে আলোচনা করি। দেখো দশমিক ভগ্নাংশ, দেখো দশমিক ভগ্নাংশ ব্যাপারটি হচ্ছে তোমার, এখানে দেখো দশমিক, যদি কোনো সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হয়, যদি কোনো সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ দশমিক আকারে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়, তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। যদি কোনো সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করা হয় তখন তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন তুমি দেখো 1, 2,
1.25 1.3 গুণিত 0.25 ইত্যাদি। এই সংখ্যাগুলি হচ্ছে তোমার দশমিক ভগ্নাংশ। আবার এটিকে দুই ভাগে ভাগ করা যায়, একে 2 ভাগে বিভক্ত করা যায়। দেখো এখানে হচ্ছে ক সসীম দশমিক, দেখো সসীম দশমিক বিন্দুর পরে যদি দশমিক বিন্দুর পরে যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে তখন তাকে সসীম দশমিক বলা হয়। দেখো 1.253 2.2 ইত্যাদি, এটি হচ্ছে নির্ধারণ করা সংখ্যা। এটি হচ্ছে তোমার সসীম দশমিক, অর্থাৎ দশমিক বিন্দুর পরে যদি কোনো অঙ্ক নির্ধারণ করা থাকে বা নির্দিষ্ট করা থাকে তখন তাকে বলা হয় সসীম দশমিক। যেমন 1.253 2.2 ইত্যাদি সংখ্যা নির্ধারণ করা আছে। অপরদিকে হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। দেখো তাহলে আমরা অসীম দশমিকটা একটু বুঝে নেই। দেখো অসীম দশমিক, এখানে অসীম দশমিক তুমি এখানে দেখো যে খ নম্বরে হচ্ছে অসীম দশমিক, অসীম আবৃত্ত দশমিক। অসীম, দেখো অসীম আবৃত্ত দশমিক, সেটা কিন্তু অসীম আবৃত্ত দশমিক। যেটা অসীম আবৃত্ত আকারে প্রকাশ করা হয় তাকে অসীম আবৃত্ত দশমিক। যে সকল সংখ্যাকে ভাগ করলে অসীম আবৃত্ত সংখ্যা পাওয়া যায়। ভাগ করলে অসীম অসীম আবৃত্ত সংখ্যা পাওয়া যায়। যে সকল সংখ্যাকে ভাগ করে অসীম আবৃত্ত সংখ্যা পাওয়া যায় তাকে অসীম আবৃত্ত দশমিক বলা। অসীম আবৃত্ত দশমিক পাওয়া তাকে অসীম আবৃত্ত দশমিক বলা হয়। যেমন উদাহরণ 3/1 একে ভাগ করলে 3/1 অসীম আবৃত্ত দশমিক। যেমন তুমি যদি ভাগ দাও 3/1 একের ভাগ দিবা 3 দ্বারা, তাহলে
এখানে 3 এর মধ্যে বাঘ যায় না, দেখো। তাহলে আমরা ভাগফলে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য, তাহলে এখন এখানে একটা দশমিক দিয়ে ভাগফলে ভাগ না গেলে ভাগফলে 0, এখানে একটা দশমিক বিন্দু দিলাম ভাগফলে, আর এখানে 22 আর একটা শূন্য দিলাম। তাহলে 10 এর মধ্যে দেখো 3 3 9, ভাগ দিলে থাকে অবশিষ্ট 1, 10, আবার 3 3 9, আবার 1, আবার 10, শূন্য দিলে 3 3 9। এভাবে যদি তুমি ভাগ করতে থাকো তাহলে 1 অবশিষ্ট থাকবে, আর রেজাল্ট আসছে বারবার সংখ্যা পুনরায় 3 3 3 3। এই যে সংখ্যাটি পাওয়া গেল, আমি বলছি যে সকল সংখ্যাকে ভাগ করলে অসীম আবৃত্ত সংখ্যা পাওয়া যায় তাকে অসীম আবৃত্ত দশমিক বলা হয়। তাহলে এই একটি উদাহরণের মাধ্যমে আমি ব্যাপারটি স্পষ্ট করার জন্য চেষ্টা করেছি। দেখো, এর মধ্যে আমরা যদি এর ফলাফল বা আনসার লিখি তাহলে আমরা কি লিখবো, দেখো অসীম আবৃত্ত কোন সংখ্যা বারবার আসছে 3 3 3। আমরা তাহলে এটির উত্তর লিখতে পারি 3.8 অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশকে আমরা পৌনঃপুনিকের মাধ্যমে সেটা প্রকাশ করতে পেরেছি। বারবার যে ভগ্নাংশটি আসছে 3 3, সেটা কিন্তু অসীম আবৃত্ত দশমিক আসছে পুনরায়। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। আজকের মতো মোটামুটি এখানে ক্লাস শেষ। আর মিশ্র ভগ্নাংশ সেটা হচ্ছে যদি কোনো ভগ্নাংশকে মিশ্র, তার মানে হচ্ছে যে সমস্ত আকারে যদি কোনো ভগ্নাংশ প্রকাশ করা হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। আর এখানে আমার ক্লাস মোটামুটি আজকের মতন এই ক্লাস মোটামুটি একই ক্লাসে তোমার বাস্তব সংখ্যাকে শেষ করার মতো, অর্থাৎ শেষ করেছি প্রায়, কিছু অংশ বাকি। তারপর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো মিশ্র ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ। এখানে দেখো মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশকে সমস্ত আকারে প্রকাশ করা হয়, তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। মিশ্র ভগ্নাংশ বলা হয়। যেমন হচ্ছে তুমি দেখো এখানে 1 সমস্ত 4/3, 2 সমস্ত 4/1 ইত্যাদি। এই যে সংখ্যা এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। উদাহরণ ইত্যাদি হলো তোমার মিশ্র ভগ্নাংশ। আশা করি আজকে তোমরা সেটি বুঝতে পেরেছ। আমি পরবর্তী ক্লাসে সদৃশ আবৃত্ত দশমিক এবং এর যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করব। ব্যাপারটা স্পষ্ট করতে আজকে আমি এখানে আমার ক্লাসটি শেষ করলাম। বাস্তব সংখ্যা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বাস্তব সংখ্যার ধারণা তোমরা আগে করে নেবে, তারপরে বাস্তব সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ ভাগ আবৃত্ত দশমিক ভগ্নাংশ এগুলাই তোমরা স্পষ্ট করে অঙ্ক কষ্টে তোমাদের কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। আর একটি কথা বলে যাই, আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু-বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করে দিবা এবং একটি লাইক ও একটি কমেন্ট করে দিবা অবশ্যই। আজকে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা হবে হয়তো অন্য আরেকটি কোনো ক্লাস নিয়ে। খোদা হাফেজ, ভালো থাকো।